আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র ভারত প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র সক্রিয়ভাবে মোতায়েন করেছে। বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা ও নিরাপত্তা বিষয়ক শীর্ষস্থানীয় সুইডিশ গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই এর 2026 সালের বার্ষিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের দীর্ঘদিনের পারমাণবিক নীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তন এনে পারমাণবিক অস্ত্রকে মুহূর্তের মধ্যেই ব্যবহারের ব্যবস্থা করে রেখেছে দেশটি। যার অর্থ হলো, এতদিন ভারতের কাছে পরমাণু বোমা থাকলেও সেগুলোর মূল অংশ বা পেট সিভিলিয়ান ল্যাব থেকে এনে ক্ষেপণাস্ত্রের সাথে যুক্ত করে শত্রুর বিরুদ্ধে পাল্টা আক্রমণ করতে যে কয়েকদিন সময় লাগতো, ভারতের প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া ব্যক্ত করার সেই সময় বা রিয়াকশন টাইম এখন কয়েক মিনিট বা সেকেন্ডে নেমে এসেছে। অর্থাৎ ভারত এখন যে কোনো মুহূর্তে তার সাবমেরিন বা স্থলভিত্তিক ক্যানিস্টার থেকে তাৎক্ষণিকভাবে আঘাত কিংবা পাল্টা আঘাত যে কোনোটি হানতে পারবে। শুধু তাই নয়, একসাথে জল, স্থল ও আকাশ পথে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। ভারতের মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যাও বেড়েছে। প্রশ্ন হলো, শান্তিকালীন সময়ে যে কাজটি পাকিস্তান করে না, এমনকি যুদ্ধকালীন সময় এখনো পর্যন্ত ইসরায়েলও করেনি, সেই কাজটি কেন ভারত করলো? এটি কি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন কোনো বার্তা দিচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিশ্বে পারমাণবিক অস্ত্রের শক্তিধর দেশের সংখ্যা 9টি। দেশগুলো কখনোই বলে না তাদের কাছে আসলে কি পরিমাণ পরমাণু অস্ত্র মজুদ আছে। যেটুকু জানা যায় সেগুলো বিশ্বের নামকরা কিছু গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে। তেমন একটি প্রতিষ্ঠান হলো স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই। সংস্থাটির 2026 সালের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ভারতের পারমাণবিক বোমা বা ওয়ারহেড সংখ্যা 180 থেকে বেড়ে এখন প্রায় 190টিতে দাঁড়িয়েছে। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্রের সংখ্যার দিক থেকে পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলকে ছাড়িয়ে গেছে ভারত। চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এসআইপিআরআই জানিয়েছে, বর্তমানে ভারতের হাতে সচল বা মোতায়েনকৃত পারমাণবিক বোমা রয়েছে 12টি এবং সংরক্ষিত রয়েছে 178টি, অর্থাৎ সব মিলিয়ে মোট মজুদ 190টি। এর বিপরীতে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা 170টি। এই অঞ্চলে পারমাণবিক অস্ত্রের দিক থেকে ভারতের চেয়ে অনেক এগিয়ে রয়েছে চীন, যাদের হাতে রয়েছে 620টি ওয়ারহেড। তবে সবার চেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের ভান্ডার রয়েছে রাশিয়ার কাছে। তাদের মোট পারমাণবিক বোমার সংখ্যা প্রায় 5420টি। এর মধ্যে সামরিক ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে 4400টি, যার মধ্যে আবার 1796টি বোমা সরাসরি মোতায়েন বা সচল রয়েছে। রাশিয়ার ঠিক পরেই রয়েছে যুক্তরাষ্ট্র। দেশের মোট ওয়ারহেডের সংখ্যা 5042টি। এর মধ্যে সামরিক মজুদ 3700টি এবং সরাসরি মোতায়েন রয়েছে প্রায় 1770টি। দর্শক, ভারতের পারমাণবিক কর্মসূচির সূচনা হয়েছিল মূলত একটি শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু শক্তি অর্জনের জন্য। তবে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং চীনের ক্রমবর্ধমান পারমাণবিক হুমকি ভারতকে ভাবিয়ে তোলে এবং 1974 সালের 18 মে রাজস্থানের পোখরান মরুভূমিতে ভারত স্মাইলিং বুদ্ধ কোড নেমে প্রথম শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। এর প্রায় 2 দশক পর 1998 সালের মে মাসে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে ভারত অপারেশন শক্তি কোড নেমে পোখরান 2 নামক 5টি ধারাবাহিক পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে নিজেদের একটি প্রকাশ্য পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। 1999 সালের আগস্ট মাসে ভারত তাদের প্রথম খসড়া পারমাণবিক নীতি প্রকাশ করে। 2003 সালের 4 জানুয়ারি ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি দেশটির আনুষ্ঠানিক পারমাণবিক মতবাদ চূড়ান্ত করে, যেখানে 3টি মূল নীতি ছিল। ঐতিহাসিকভাবে 1998 সালের পোখরান 2 পারমাণবিক পরীক্ষার পর থেকে ভারতের কৌশলগত নিরাপত্তা নীতি মূলত একটি বিচ্ছিন্ন বা ডিম্যাটেড কাঠামোর উপর প্রতিষ্ঠিত ছিল। এই নীতি অনুযায়ী শান্তিকালীন সময়ে পারমাণবিক ওয়ারহেড বা বোমার মূল অংশগুলোকে ক্ষেপণাস্ত্র, বোমারু বিমান বা লঞ্চার থেকে সম্পূর্ণ আলাদা করে ভিন্ন ভিন্ন অত্যন্ত সুরক্ষিত ও কেন্দ্রীয় বেসামরিক নিয়ন্ত্রণে থাকা গুদামে সংরক্ষণ করা হতো। এই বিকেন্দ্রীভূত সংরক্ষণ পদ্ধতির উদ্দেশ্য ছিল ভুলবশত পারমাণবিক যুদ্ধ এড়ানো, অনুমোদনহীন উৎক্ষেপণ ঠেকানো এবং কঠোর বেসামরিক রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখা।
কিন্তু 2026 সালের SIPRI ইয়ারবুকের মূল্যায়ন অনুযায়ী ভারত এই নিষ্ক্রিয় নীতি থেকে সরে এসে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ট্রায়াডকে একটি উচ্চতর এবং সদা প্রস্তুত সামরিক অবস্থানে উন্নীত করেছে। প্রতিবেদনটির বরাত দিয়ে সংবাদ মাধ্যম গালফ নিউজ বলছে, এতদিন পর্যন্ত ভারতের নীতি ছিল শান্তিকালীন সময়ে তাদের পারমাণবিক ওয়ারহেড এবং সেগুলো বহনের ক্ষেপণাস্ত্র বা লঞ্চারগুলো আলাদা আলাদা সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করা। কিন্তু সম্প্রতি ভারত তাদের সেই রণকৌশল পরিবর্তন করে অন্তত 12টি পারমাণবিক ওয়ারহেডকে সরাসরি উৎক্ষেপণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করে মোতায়েন করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, ভারত তাদের পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন বা SSBN এর মাধ্যমে গভীর সমুদ্রে টহল দেওয়ার সময় এই অস্ত্রগুলো মোতায়েন করে থাকতে পারে। বিশেষ করে ভারতের সাম্প্রতিক INS অরিঘাট এবং INS অরিদমন নামক সাবমেরিনগুলোর সক্রিয়তা এই ধারণাকে আরো জোরালো করে তুলেছে। দর্শক, ভারতের পারমাণবিক বোমার 3টি মূলনীতির একটি হলো ক্যানন আপগ্রেডেবল মিনিমাম ডিটারেন্স, মানে ভারতের পারমাণবিক মজুদের উদ্দেশ্য হলো শত্রু রাষ্ট্রগুলোর সাথে কোনো ধ্বংসাত্মক সংখ্যাগত প্রতিযোগিতায় লিপ্ত হওয়া নয়, বরং শত্রুর মনে এই নিশ্চিত ভয় তৈরি করা যাতে ভারতের উপর হামলা চালালে তার পরিণতি হবে ভয়াবহ। আরেকটি মূলনীতি হলো নো ফার্স্ট ইউজ, অর্থাৎ ভারত কখনো কোনো যুদ্ধে প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। তাহলে কেন এত বছর পরে এসে ভারত 12টি পারমাণবিক ওয়ারহেডকে এমন ভাবে প্রস্তুত করে রাখলো যেখানে চাইলে যে কোনো মুহূর্তে বোতাম টিপলিয়ে চলবে? বিশেষজ্ঞরা মনে করেন ভারতের অগ্নি 5 এবং অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রগুলো সম্পূর্ণভাবে ক্যানিস্টারাইজড এবং এগুলোর সফল পরীক্ষা প্রমাণ করে ভারত প্রযুক্তিগত কারণেই শান্তিকালীন সময়েও এই ক্ষেপণাস্ত্রগুলোর ভেতরে পরমাণু অস্ত্র একত্রিত অবস্থায় রাখছে। আবার সমুদ্রের শত শত ফুট গভীরতায় লুকিয়ে রাখা ভারতের পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন বা SSBN শত্রুর পক্ষে শনাক্ত করা বা ধ্বংস করা অসম্ভব। 2024 আগস্ট মাস থেকে ভারত 2টি আধুনিক নিউক্লিয়ার সাবমেরিন INS অরিঘাট এবং INS অরিদমন সক্রিয় করেছে। এই সাবমেরিনগুলো যখন সমুদ্রে দীর্ঘমেয়াদী শান্তিকালীন টহল বা ডিটারেন্স পেট্রোল পরিচালনা করে, তখন তাদের বহনকারী সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা SLBM যেমন K-15 বা K-4 এর সাথে পারমাণবিক ওয়ারহেড সংযুক্ত রাখতে হয়। এখন ভারতের নৌবাহিনীর সাবমেরিনের K-15 সাগরিকা ক্ষেপণাস্ত্রের সাথে এই 12টি ওয়ারহেডকে স্থায়ীভাবে মোতায়েন করা হয়েছে। ফলে পুরো বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে দেশের আধিপত্য বাড়বে। আবার ভারতীয় বিমান বাহিনী মিরাজ 200, জাগুয়ার এবং অতি আধুনিক রাফাল ও সুখোই 30 MKI যুদ্ধ বিমানগুলো পারমাণবিক গ্রাভিটি বোমা নিক্ষেপ করার জন্য বিশেষভাবে তৈরি ও প্রশিক্ষিত। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV বলছে, ভারতের এই নীতি পরিবর্তনের মূল লক্ষ্য হলো চীন ও পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরো জোরদার করা। বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সাবমেরিন প্রযুক্তির আধুনিকায়নের মাধ্যমে ভারত এখন যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক পাল্টা আঘাত নিশ্চিত করতে চাইছে। এতদিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন ছাড়া আর কোনো দেশ শান্তিকালীন সময় পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করত না। SIPRI 2026 বার্ষিক প্রতিবেদন অনুযায়ী চীনের সামরিক মজুদে বর্তমানে যে 620টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, তার মধ্যে 34টি শান্তিকালীন সময়ে সক্রিয়ভাবে মোতায়েন করা হয়েছে। এমনকি ইসরায়েলের কাছে যে 90টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, তার সবকটি কেন্দ্রীয় গুদামে অত্যন্ত নিরাপদে সংরক্ষিত অবস্থায় রাখা হয়েছে এবং শান্তিকালীন সময়ে কোনোটি সক্রিয়ভাবে মোতায়েন নেই। আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ট্রায়াড সক্ষমতা, দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন ভিত্তিক প্রতিরোধের দিক থেকে ভারত ইসরায়েলের চেয়ে অনেক বেশি অগ্রসর। আবার ভারত ও ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটনার মূল জ্বালানি হিসেবে প্রধানত প্লুটোনিয়াম 239 ব্যবহার করে থাকে, যা অত্যন্ত ক্ষতিকর ও দীর্ঘস্থায়ী ধ্বংসযজ্ঞ চালাতে পারে। অন্যদিকে ভারতের চিরশত্রু পাকিস্তানের পারমাণবিক মজুদ বর্তমানে যে 170টি ওয়ারহেড আছে, তার কোনোটি লঞ্চারের সাথে মোটেড বা মোতায়েন করা নেই। প্রশ্ন উঠেছে, ভারতের এই 12টি পরমাণু ক্ষেপণাস্ত্রের শান্তিকালীন মোতায়েন পাকিস্তানের সামরিক পরিকল্পনাবিদদের মনে কি তীব্র শঙ্কা তৈরি করবে না? যদি পাকিস্তানও একই পথে আগায়, তাহলে দক্ষিণ এশিয়া অঞ্চলটি একটি বিপজ্জনক
হেয়ার ট্রিগার অ্যালার্ট পরিস্থিতির দিকে যে ঝুঁকবে তাতে কোনো সন্দেহ নেই। সেটি হলে যে কোনো ছোটখাটো সীমান্ত উত্তেজনা বা সন্ত্রাসী হামলার ঘটনায় চরম পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যেতে পারে। তাই বরাবরই বলেছিলাম যে শেখ হাসিনা ফিরছেন এবং 2 মাসের মধ্যে ফিরছেন। এখন যদি এই সীমান্ত নিয়ে গন্ডগোল না লাগে, তাহলে ওই নির্ধারিত 2 মাসের মধ্যেই উনি ফিরবেন। এখন আমি তো একা বলছিলাম, এখন সব আপনাদের কাগজ যত আছে, মিডিয়া আছে, তাতে আলোচনা হচ্ছে, কাগজে লেখা হচ্ছে এবং সর্বত্র একই আলোচনা যে শেখ হাসিনা দেশে ফিরছেন। ফিরে তিনি বিচারের সম্মুখীন হবেন কি হবেন না সে তো পরের ব্যাপার। এখন শেখ হাসিনা ফিরলে পরে যে অবস্থা হবে, আমার যা আন্দাজ, আর আমি যা যা আন্দাজ করে বলেছি এখনো পর্যন্ত কোনোটাই মিথ্যা হয়নি, যে অন্তত 1 কোটি মানুষ তো ঢাকার বুকে নেমে পড়বে। বিভিন্ন জেলা উপজেলা ঢাকা শহর সমস্ত মিলিয়ে 1 কোটি মানুষ নেমে পড়বে। কোথায় পুলিশ, কোথায় সেনা, কোথায় আনসার, কোথায় বিরোধী বাহিনী, কোথায় বৈষম্য বিরোধী ছাত্র, সব হাওয়া হয়ে যাবে। শুধু উনি ঘোষণাটা দিন, এবং দিন ঘোষণা হয়তো খুব তাড়াতাড়ি হতে পারে। যদিও অনেক ক্ষেত্রে যদিও বিধিনিষেধ থাকে, তিনি ঘোষণা নাও দিতে পারেন। তবে আমার কাছে যা খবর, তিনি ঘোষণা করেই ফিরবেন যে অমুক দিনকে আমি ফিরছি। নাহলে আওয়ামী লীগ সমর্থকরা জানবেন কি করে তিনি কবে ফিরছেন? যারা বলছেন তিনি আগাম ঘোষণা করবেন না, তারা ঠিক বলছেন না। তো যাই হোক, গত পরশুদিনই সম্ভবত, এখন আমি ভুলে গিয়েছি ডেটটা, জয়শঙ্করজি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। আমি 2 দিন ধরে খবরটা আপনাদের দিতে পারিনি, কারণ আমি খবরটা পাইনি। কালকে সন্ধ্যেবেলাতে আমি খবরটা কিছুটা জোগাড় করেছি, সম্পূর্ণ পেয়েছি সে দাবি আমি কখনোই করব না, কিছুটা পেয়েছি। এখন জয়শঙ্করজি ছুটেছিলেন একটাই কারণে, তার সাউথ ব্লকে একটা দ্বিতীয় মিটিং ছিল। ওই কারণে তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করে উনি বলেছিলেন আমার সঙ্গে এসে আপনি ব্রেকফাস্ট করবেন। ওই কারণে জয়শঙ্করজি গেছিলেন, ব্রেকফাস্ট ওখানে করেছেন। এবং পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি একটি বার্তা পাঠিয়েছেন। বার্তাটি সংক্ষিপ্ত হারে আমি যা পেয়েছি, জানতে পেরেছি, সেটা হচ্ছে শেখ হাসিনার পাশে এবং আওয়ামী লীগ সরকারের পাশে রাশিয়া সর্বতোভাবে আছে। যদি রাশিয়ার কোন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন রকম প্রয়োজন হয়, পুতিনকে ফোন করতে উনি পারেন, বা নরেন্দ্র মোদী মারফত উনি যোগাযোগ করতে পারেন। একটা ট্রাইপার্টাইট মিটিং এর ব্যবস্থা হচ্ছে। ট্রাইপার্টাইট মানে শেখ হাসিনা, নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন। সেটা হবে আপনার ওই ভিডিও কনফারেন্স টাইপের। এটা ডেট কবে আমি জানতে পারিনি, তবে কাজ যে দ্রুততম গতিতে এগোচ্ছে তা তো পরিষ্কার। আমি আপনাদের বলেছিলাম যে শহর জুড়ে দেখবেন আওয়ামী লীগের ধীরে ধীরে মিছিল বাড়ছে, সংক্রমণের মতো সমস্ত জেলায় ছড়িয়ে পড়বে। এত টাকা জোগাচ্ছে কে? আমি প্রশ্ন তুলেছিলাম। এখন দেখুন ধীরে ধীরে মিছিলগুলো কিন্তু বহরে একেবারে এতে বাড়ছে, আকারে আর বহরে, যদি আপনি সঠিক বাংলা বলেন, আকারে এবং বহরে দুটোতেই আপনার বাড়ছে। এবং এত লোক জড়ো হচ্ছে যে পুলিশ রাস্তা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আপনারই সাক্ষী,
আপনারাই আমায় লিখেছেন, আপনার কথা প্রতিটা সত্য হতে চলেছে। তো আমার কথা একটু দেরিতে সত্য হয়, তা এখন তো দেখা যাচ্ছে সবই সত্য হচ্ছে। আবার এদিকে পুতিন নিশ্চিত করেছেন যে বেজিং এর সঙ্গে তার কথা হয়েছে, মানে জয়শঙ্করজিকে বলেছেন বেজিং এ শি জিনপিং এর সঙ্গে, প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার কথা হয়েছে এবং শি জিনপিং তাকে বলেছেন যে ভারত বাংলাদেশ এর মধ্যে যদি কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয় অথবা যদি আপনার কোনো রকম সংঘর্ষ বা অমুক কিছু হয়, মানে চীন নিরপেক্ষ থাকবে, এই ব্যাপারে চীন কোনো রকম সাহায্য করবে না আর কোনো কারোর সঙ্গে কথাও বলবে না। এটা রাশিয়াকে নিশ্চিত করেছে। আর পুতিনকে নিশ্চিত না করলে পুতিন বলবেন না, পুতিন এমন ফালতু কথা বলার লোক নন। আর বেজিং জানে দুটো দিকে বেজিং আটকে আছে, একটা হচ্ছে তার মার্কেট বিকল্প বাজার, তার ভারতবর্ষ, আর দুই হচ্ছে রাশিয়ার কথা না শুনলে পরে রাশিয়া থেকে তেল আমদানির রাস্তাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। ফলে বেজিং কিন্তু এই মুহূর্তে খুব প্যাচের মধ্যে রয়েছে। তার উপর আমেরিকার চাপ, সে ভাবছে এবার আমেরিকার চাপ কমানোর জন্য সে তাইওয়ানের উপরে চড়ে বসবে। সেটা যে কোনো দিন হতে পারে। এমন হতে পারে ভারতবর্ষ যখন পাকিস্তান এবং বাংলাদেশে অ্যাকশন নিচ্ছে সেই সময় চীন তাইওয়ানে চেপে বসলো, মানে ট্রাম্পকে পাগল করার জন্য। ট্রাম্প কত দিকে ছুটবেন? তাইওয়ানে ছুটবেন, পাকিস্তানে ছুটবেন, না বাংলাদেশে ছুটবেন? কোন দিকে ছুটবেন? তাকে রীতিমতো প্যাচে ফেলার জন্য। এখন তো শোনা যাচ্ছে যে বঙ্গোপসাগরে নাকি জাহাজ আসবে, বঙ্গোপসাগরে ঢুকুক, ভারত মহাসাগর দিয়ে বঙ্গোপসাগর আগে ঢুকুক, তখন দেখা যাবে। দম আমাদের জানা আছে, এই দম কত দূর আমেরিকার ট্রাম্প বাহাদুরের মালিকের এখন আছে। মালিকের অবস্থা তো খুবই খারাপ, আপনারা সবই জানেন। মালিক তো কংগ্রেসে তো একচোট খেয়েছেন, যদিও তিনি ভেটো দিয়ে পার হয়ে যাবেন, কিন্তু কোনোভাবে যদিও 2/3 মেজরিটি যদি তার বিপক্ষে চলে যায়, তাহলে পরে কিন্তু তার বিদায়ের রাস্তা প্রশস্ত হয়ে যাবে। এবং ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করার জন্য একটা বিল এসছে, সেটাও আপনারা জানেন যে ইমিডিয়েটলি যুদ্ধ বন্ধ করতে হবে। কারণ আমেরিকা আর বডি ব্যাগ বইতে পারবে না। আমি বলেছি না, ওরা সবসময় ভয় পায় বডি ব্যাগের। এটা আমাদের সৈন্য নয়, তো সবসময় একেবারে সই দেওয়ার জন্য এগিয়ে যাবে বিক্রম বার্তাদের মতো। বিক্রম বার্তা একটু গুগলে সার্চ করে নেবেন, তাহলে জানবেন বিক্রম বার্তার মতো মানে আমাদের মেজর কত আছে, মেজর ক্যাপ্টেন, যারা সামনে থেকে লিড করেন, ভেতরে বসে থাকেন না। এই যে আমাদের বিএসএফ আছে, বিএসএফ এর যিনি কমান্ড্যান্ট, তিনি কিন্তু বিএসএফ এর ক্যাম্পেই থাকেন, বিএসএফ এর সঙ্গেই খাওয়া দাওয়া করেন এবং বিএসএফ এর সঙ্গেই আড্ডা মারেন। তার মানে একটা ওদের মধ্যে একটা ঘনিষ্ঠতা এবং একাত্মবোধ তৈরি করার জন্য, যেগুলো আমাদের আর্মিতে হয়। আর্মিতে মেজর ক্যাপ্টেন সব একসঙ্গে বসে ডিনার করছে, তাকে বলে বড়াখানা। এই বড়াখানা যেমন আমাদের আর্মিতে আছে, তেমন আমাদের আধা সামরিক বাহিনী, বিএসএফ, আইটিবিপি, এগুলো হচ্ছে আমাদের আধা সামরিক বাহিনী, তারাও আছে। বড়াখানা প্রতি সপ্তাহে একদিন করে হয়। বড়াখানা মানে সেদিনকে প্রচুর খাবার দাবারের আয়োজন থাকে, মানে এবার ধরুন 25টা-30টা পদ রইল, যে যার পছন্দ মতো পদ খাবে। তো যাই হোক, আর আপনাদের বিজিবির কি হয়? বিজিবির সমস্ত
সেনাবাহিনী থেকে লোক আসে তিনি ঠান্ডা ঘরে বসে থাকেন, ঠান্ডা ঘরে বসে থেকে তিনি অর্ডারটি দেন। কিন্তু যুদ্ধ কি? যুদ্ধ হচ্ছে গিয়ে আপনার একবার তাৎক্ষণিক ডিসিশন নিতে হবে, যে এখানে এই হচ্ছে, এখানে আমার তাৎক্ষণিক ডিসিশন নিচ্ছে। মানে সিও কোথায়? সিও কে জিজ্ঞেস করলে সিও বলবে ঠিক আছে আমি আদেশ নিচ্ছি। এই আদেশ নেওয়া, যে ডিজির কাছে আদেশ নেওয়া, আপনাদের যে বিজিবির যে ডিজি, তার কাছে আদেশ নেওয়া, সেই আদেশটা এসে তিনি ভেবেচিন্তে বলবেন, সেটা এক্সিকিউট হবে, হতে হতে এদিকে কাম খতম। আমাদের সেটা নয়, আমাদের সিও সঙ্গে থাকে, কমান্ডিং অফিসার বলবে গুলি চালাও, গুলি চালিয়ে দেবে, তারপরে যা হবে দেখা যাবে। ভারত সরকার তো আছে পেছনে লড়ে যাওয়ার জন্য। তো এই যে এখন অবস্থা যেটা জটিল হয়ে রয়েছে, এখন ভারত চাইছে না যে কোনো সংঘর্ষ হোক, আসলে ভালো ভালো শেখ হাসিনাকে ঘরে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু বেড়া দেওয়া নিয়ে যে অশান্তিটা চলছে, আজকেও গতকালকেও হয়েছে, গতকালকেও দুপুরবেলার দিকে এই অশান্তিটা মেঘলিগঞ্জের দিকে হয়েছে, আজ ওদিকে কিশনগঞ্জের দিকে হয়েছে, আর সেভেন সিস্টার অঞ্চলে তো, শিলিগুড়ি অঞ্চলে তো হচ্ছেই, রেগুলার হচ্ছে। এখন বিজেপির লোক সংখ্যা কম বলে গ্রামবাসীদের খেপিয়ে দিচ্ছে, আর গ্রামবাসীদের যেই বন্দুকের নল ধরছে, গ্রামবাসীরা উল্টো পায়ে দৌড়াচ্ছে। তো যে কথায় যাচ্ছিলাম, শেখ হাসিনা সম্ভবত একটা ট্রাইপার্টাইট মিটিং এ যোগ দেবেন। মোদি, পুতিন এবং শেখ হাসিনা ট্রাইপার্টাইট একটা বৈঠক হবে, সেটা ভিডিও কনফারেন্স হবে, অথবা মোদির জায়গায় যদি মোদি ব্যস্ত থাকেন তাহলে জয়শঙ্করজি থাকবেন এইটা, আর জয়শঙ্কর যদি ব্যস্ত থাকেন তাহলে আমাদের অজিত দোভাল থাকবেন এনএসএ। কারণ অজিত দোভালের সঙ্গেও পুতিনের খুব ভালো সম্পর্ক, 1-to-1 কথা হয়। আর পুতিন যে লেভেলে, তিনি কিন্তু কোন দেশের মানে এনএসএর সঙ্গে কথা বলবেন না, একমাত্র অজিত দোভালের সঙ্গে কথা বলেন। কারণ অজিত দোভাল এত বুদ্ধিমান মানুষ, এবং তিনি এতটা ভালো ভারতবর্ষকে চেনেন, এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের একটা সম্পর্কের পেছনে অজিত দোভালের একটা বড় হাত রয়েছে। তো এই হচ্ছে সাম্প্রতিক পরিস্থিতি। জয়শঙ্করের জন্য, জয়শঙ্কর এই জন্যই ছুটে গেছিলেন এবং এইটা বলে এসছেন। আপনাদের কাছে আমার একটা জানার জিনিস আছে, আমার একটু জানাবেন আপনারা, যে আমার কি লাইট বেশি হয়ে যাচ্ছে? অনেকে লিখছেন যে আমার লাইট বেশি হয়ে যাচ্ছে। সত্যি কি সকলের মানে আমার লাইটটা বেশি হয়ে যাচ্ছে? সবার পরে তো সব রকম রিফ্লেকশন আসে না, ছবিও আসে না। তো এক একজনের ফোনের সেটিংস এক এক রকম আছে। তো আপনারা যদি আমাকে একটু জানান, সেই মতো আমি লাইট ফিক্সিংটা ঠিক করতে পারি। সবাই ভালো থাকবেন।